সরাসরি চলে যাব নবান্নে। সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কি 50 দিন হলো? ঠিক 5টা না তো 8টায় করেছে। আমি এখনো ঘুমিয়ে 50 দিন। আজ 50 দিন কমপ্লিট হয়েছে। তাদের সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করতে হবে, আর সেগুলোকে নিলাম করে গরিব মানুষের টাকা, যারা এখনো আশায় ভরসায় আছে, তাদের সে টাকা ফেরত দিতে হবে। ইডি, সেবি, সিবিআই এবং আরও কেন্দ্রীয় সরকারের যে সমস্ত এজেন্সিগুলো আছে তাদেরকে এই কাজই করতে দেওয়া হয়েছিল। আমরা জানি আজকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তৃণমূল কংগ্রেস বলবে পলিটিক্যাল ভেন্ডেটা, চিৎকার করছি বলে ধরে নিয়েছে। আমরা সবাই জানি আমাদের দেশে এমন কোনো ধারা নেই যে কেউ চিৎকার করলে সেই ধারায় ধরা যায়। 420 ধারা লাগানো হয়েছে, আর অন্যান্য অনেক ধারা আছে। তো প্রথম কথা হচ্ছে, কোনো নির্বাচিত জনপ্রতিনিধি, বিশেষত পশ্চিমবঙ্গে নির্বাচিত জনপ্রতিনিধি, তাকে যদি 420 ধারায় গ্রেপ্তার করে, তাহলে সেই দলের উচিত তার নিজের দিকে তাকানো যে কীরকম 420 করে এসছেন তারা। প্রতিবাদ তো আমরা করছি, সারা জীবন করে এসেছি কমিউনিস্ট পার্টি। তো কারাপশনের বিরুদ্ধে যারা লড়ে, তার প্রথমে বুঝে নেওয়া উচিত নিজেদের যাতে কারাপশনের দাগ ছিটেফোঁটা না থাকে। এটা বরঞ্চ উল্টোটা, চিৎকার করছেন বলে ধরেছে তা নয়। তদন্তের গতিপথি দেখলেই বোঝা যাবে যে আসলে চিৎকার করে ওটাকে ঠেকানোর চেষ্টা করছিলেন। এক হচ্ছে কালোধন উনি ফিরিয়ে দিতে পারেননি। মাত্র 50 জন দেশের ধনী ব্যক্তির জন্য 110 কোটি ভারতবর্ষকে, পুরো ইকোনমিটাকে ডিস্ট্রাকশন করে দিয়েছেন। এবং দেশের ইন্টারনাল সিকিউরিটি, দেশের এক্সটার্নাল সিকিউরিটি, সেটাও কারো কারো কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। নতুন করে বলার এটা অপেক্ষা রাখে না। তবুও বলি, তর্কের খাতিরে 50 দিন উনি সময় চেয়েছিলেন, মানুষ দিয়েছেন, এত কষ্ট করেও, সহ্য করেও। কারণ মনে রাখবেন, আমাদের যেমন ইন্ডাস্ট্রিতে আমরা একটা শব্দ ব্যবহার করি, ওয়ার্কিং ক্যাপিটাল। মানুষের কাছে যেটা জমা থাকে গৃহস্থর ঘরে, সেটাকে বলে লক্ষ্মীর ভান্ডার, ইন্ডাস্ট্রিতে বলে ওয়ার্কিং ক্যাপিটাল। একটা মানুষ কিছু অন্তত এখান থেকে সেখান থেকে জোগাড় করে 1 মাস 2 মাস চালিয়ে দিতে পারে। এমনকি যা কিছু কাজ একটুও চলেছিল, সেটাও যা জমানো ছিল তার থেকে চলে গেছে, আর কিন্তু কোনো স্কোপ নেই। তাহলে 50 দিন কমপ্লিট হয়ে গেছে, আশা করি উনি রেস্ট্রিকশনটা উইথড্র করবেন। মানুষ স্বাভাবিক জীবনযাত্রা শুরু করতে পারবে। মানুষকে আর ব্যাংকে গিয়ে লাইন দিতে হবে না 2000 টাকার নোট তোলবার জন্য। ঘন্টার পর ঘন্টা কাজ নষ্ট করে মোদি দর্শন করতে হবে না, এটা নিশ্চয়ই আমরা আশা করতে পারি। এবং যদি যা উদ্দেশ্যে উনি করেছিলেন, বলেছিলেন কালো ধন ফিরিয়ে আনবো, জাতীয় নেতা হিসেবে তিনি ভাষণ দিয়েছিলেন 50 জনের নেতা হিসেবে। একটাও কথা রাখতে পারেননি। যা জমা পড়েছে সবটাই, ম্যাক্সিমামটাই সাদা নোট, আপনারা জানেন। মার্কেটে যা টাকা ছিল, সাধারণ মানুষ সবটাই জমা করে দিয়েছে প্রায়। উনি বলেছিলেন উনি ফেক কারেন্সি ধরবেন। যেই নতুন কারেন্সি চালু হলো, যদি তিনি ধরতেই পারতেন
তাহলে তার 7-8 দিনের মধ্যে এত ফেক কারেন্সি পাওয়া গেল কি করে? আর নতুন কারেন্সিরই বা লোকে পায়নি, কিন্তু কিছু কিছু জায়গায় দেখা গেল 100 কোটি নোট, 1000 কোটি নোট, সেটা এলো কোত্থেকে? তার মানে কি একটা প্যারালাল ইকোনমি এই গভর্নমেন্টই চালিয়েছে। চোরকে বলেছে চুরি করতে, গৃহস্থকে বলেছে সজাগ থাকতে। জনগণের সবটা কেড়ে নেওয়া হয়েছে আর নিজেদের কয়েকটা লোকের ইন্টারেস্টে এবং দলের ইন্টারেস্টে এবং মোদিজির তার অ্যাডভাইজারদের ইন্টারেস্টে প্যারালালি ব্ল্যাক মানি ইন্ডাস্ট্রিকে টোটাল স্ট্রং করেছে। এটা দেশের মানুষ দেখতে পেয়েছে। ফেক কারেন্সি কেন কন্ট্রোল করতে পারে না? চিট কারেন্সি কেন কন্ট্রোল করতে পারে না? রিজার্ভ ব্যাংক তো আছে, সিবি তো আছে। এই প্রথম আমার মনে হয় দেশের রিজার্ভ ব্যাংক থেকে শুরু করে ব্যাংকিং সিস্টেমটা টোটাল মানুষ ভরসা হারিয়ে ফেলেছে। টোটাল ব্যাংকগুলো আগে হয়েছিল ন্যাশনালাইজড আর এখন হয়েছে ডিমোরালাইজড। টোটালটাই ডিফাঙ্ক্ট হয়ে গেছে, টোটাল ডিস্ট্রাকশন হয়েছে এবং ইকোনমিকটা টোটাল একটা ড্রাকোনিয়ান সিদ্ধান্ত উনি আর ওনার 4-5 জনকে মিলে, এমনকি ফাইন্যান্স মিনিস্টার যতই ওনার জন্য বলুক, আমার তো মনে হয় যে আমাদের ইনফরমেশন হি ওয়াজ অলসো নট ইনভলভ, মানে এই প্রসেসটায়। সুতরাং যেভাবে এই সিদ্ধান্ত আর কাজ হয়েছে, আমি কেউ কেটা, এটা মানুষ দেখতে পেয়েছে কি অবস্থা। তো উনি যখন কথা দিয়ে কথা রাখতে পারেননি, প্রধানমন্ত্রীর কথার তো একটা দাম থাকা উচিত। দেশের প্রধান ইলেক্টেড গভর্নমেন্টের হেড, তা তো ওনার আইদার জনগণের কাছে অ্যাপোলজাইজ করা উচিত এবং স্টেপ ডাউন করা উচিত। বিজেপি দলের অন্য কেউ আছে, তাকে প্রধানমন্ত্রী করুন যদি মনে করেন যে ওনাদের মেজরিটি আছে। ডেমোক্রেসিতে এটাই সিস্টেম। আমি জানি না বিজেপি পার্টির কারো বলবার ক্ষমতা আছে কিনা এই কথা। যদি প্রধানমন্ত্রী কথা রাখতে না পারে, মানুষকে সামলাতে না পারে, মানুষকে সুরাহা দিতে না পারে, তো কেন হবে? কালকে ফাইন্যান্স মিনিস্টার কতগুলো ফিগার দিয়েছে, ওই ফিগারে কি করে এলো? ওই ট্যাক্স রেটের মধ্যে কারা থাকে? 86% পিপুল থাকে না, শুধুমাত্র স্যালারি কয়েকটা ট্যাক্স পে পিপুল আছে? এবং সেটাও হচ্ছে 7th পে কমিশন বাড়ানো হয়েছে, সেইটা ইনক্লুড করেছে এবং 0.5% কৃষি কল্যাণের নামে শেষ করা হয়েছে। সুতরাং টোটালটাই হক্স, টোটালটাই মিসলিডিং টু দ্য পিপল। সুতরাং উই ডোন্ট এগ্রি। এই 2 মাস নোট ব্যান পরে, আফটার দ্য নোট ডিমনিটাইজেশন, what is the situation of this country? What is the situation of economy? What is the GDP factor? MSME থেকে শুরু করে, এগ্রিকালচার থেকে শুরু করে, দোকানদার থেকে শুরু করে, ক্ষেত মজদুর থেকে শুরু করে, চা বাগান থেকে শুরু করে, জুট ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, টোটাল মার্কেটটার কথা বলছি। মানুষ 1 মাস নয় কম টাকায় চালাতে পারে, প্রতি মাসে কি তাই হবে? আমি তো আজকে বলছিলাম যে একটা জায়গায় 4-5টা বাড়ি ভেঙেছে, সেই বাড়ির জন্য আমরা 35,000 টাকা করে দিয়েছি, সে ব্যাংক থেকে টাকাটা তুলতে পারছে না, ব্যাংকে ক্যাশ নেই। গভর্নমেন্টের সব প্রোগ্রাম তো আজকে জিওপার্ডাইজ হয়ে গেছে। 100 দিনের কাজের লোকেরা যদি 5,300 টাকা না পায়, তা ক্যাশটা কোথায়? ব্যাংকের লোকেরা তো দাঁড়িয়ে বলছে টোটাল ক্যাশ নেই। কোথা থেকে ক্যাশ এলো? ক্যাশটা আছে কোথায়? টোটাল ইনস্টিটিউশনাল কতগুলো এত ডিগ্রেডেশন করে দিয়েছে যে মানুষ ব্যাংকে টাকা রাখলে ভাবতো আমার জীবনটাকে আমি সংরক্ষিত রাখতে পারছি। আজকে টোটাল মানুষ ভরসা হারিয়ে ফেলেছে। আর অন্যদিকে মার্কেটিং চলছে একটা চাইনিজ কোম্পানি। আই এম সরি, আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর এ কান্ট্রি, কিন্তু যেভাবে পেটিএম এর নামে কয়েকটা কোম্পানিকে নিয়ে এসে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মার্কেটিং করছে, আমার একটাই কোয়েশ্চেন। অনেকে অনেক কোয়েশ্চেন তুলছেন, স্বাভাবিকভাবে এটা তারা তুলতেই পারেন, ইটস देयर প্রেরোগেটিভ। আমার কোয়েশ্চেন হচ্ছে, আমেরিকান যে ট্রেড রিপ্রেজেন্টেটিভ, যে তাদের সবচেয়ে বড় স্টেট গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে, তারা যে কোম্পানিটাকে ব্ল্যাকলিস্টেড করে দিয়েছে তাদের ফ্রড করার জন্য, সেই লোকটার যেন নাম কি, জ্যাকমা, পেটিএম, সেই কোম্পানিকে আমেরিকা যেখানে ফ্রড বলে তাদের অফিসিয়াল গভর্নমেন্টের অর্গানাইজেশন,
এবং অনেক জায়গায় এটা ইতিমধ্যে বেরিয়েছেও। ইটস এ ভেরি সিরিয়াস অ্যালিগেশন। আলিবাবা এবং চার, আমি চোর বলিনি, কিন্তু আলিবাবা এবং চার বলেছি, যাদের হাতে নাকি দেশ সিকিউর নয়। মাঝে মাঝে আমি এমনকি ব্রিক্স সম্মেলন হলো যেটা 2016, তাতেও দেখলাম চায়নার বিরুদ্ধে রেজুলেশন নিতে গেল। তো এমন কি ঘটলো যে মাত্র কয়েকটা লোক আর মাত্র 2-1টা কোম্পানিকে প্রমোট করতে গিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে পেটিএম এর ফেরিয়ালা সাজতে হয়েছে। এবং যে কোম্পানিটা ভারতবর্ষ শুধু নয়, পৃথিবীর অনেক দেশ তাকে ফ্রড বলেছে, তাকে ব্ল্যাকলিস্টেড করেছে। Why this company is sponsored by your prime minister? What is the hidden agenda? আমি কোনো অ্যালিগেশন করছি না, আমি ইট ইজ রিপোর্টেড, এবং এটা পাবলিকলি আমরা জানতে চাই অ্যাকচুয়াল হোয়াট ইজ দ্য মেন কজ। এবং তারা যে ফেক অনেক কিছু তাদের ধরা পড়েছে, এটা তো তারা বলেছে তাদের রিপোর্টে। তাহলে আমার পাবলিকের মানি যেখানে সিকিউর নয়, ইট ইজ নট ফুল প্রুফ, ইট ইজ নট সিকিউর, তাহলে মানুষকে কেন বাধ্য করছি মানুষকে প্রতারণা করা? যেভাবে চিট ফান্ডের নামে সরকার প্রতারণা করেছে, রিজার্ভ ব্যাংক সেবির দায়িত্ব ছিল যাদের গ্রেপ্তার করা, করেনি। এটা স্টেট গভর্নমেন্টের হাতে নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। এটা মাথায় রাখতে হবে। যদি কোনো অন্যায় কেউ করে থাকে তার জন্য প্রোটেকশন দিয়েছে রিজার্ভ ব্যাংক এন্ড সেবি। আজকে আমি আসার আগে শুনছিলাম আমাদের একজন এমপি কে অ্যারেস্ট করেছে, হয়তো আরো যতজন আছে সবাইকেই অ্যারেস্ট করবে আমি জানি, আমার কোনো যায় আসে না। কোয়েশ্চেনটা আপনারা আমায় করবার আগে আমি আপনাদের বলি, নোটবন্দি নিয়ে আন্দোলন, মানুষের আন্দোলন, এটা চলবে। আমি যদি জিজ্ঞেস করি এদের চ্যানেল করবার অধিকার কে দিয়েছে পারমিশন? এখনো তো চ্যানেল চলছে যাদের নামে বলা হচ্ছে। যদি একটা কেউ এমপি তার চ্যানেলে প্রোগ্রাম করতে চায়, তার কোনো আতিথেয়তা নেয়, তাকে বলছে অ্যারেস্ট করতে হবে সিবিআই কে ভয় দেখানোর জন্য, ডেকে কথা বলবে বলে, তাহলে চ্যানেল করার পারমিশন সে চ্যানেল আজও চলছে কি করে? অদ্রিজা জুয়েলারি কার খুঁজে বের করুন কি করে চলছে। তৃণমূল কংগ্রেস নোটবন্দির বিরুদ্ধে আন্দোলন করছে বলে তাকে তোমায় অ্যারেস্ট করতে হবে। কি বলছো না তো ফিল্ম স্টার কি করে ডিরেক্টর বা ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলো? ভারতবর্ষে তো সমস্ত ফিল্ম স্টার, স্পোর্টসের যারা আছে সব স্টাররাই কেউ না কোথাকার ব্র্যান্ড অ্যাম্বাসাডার অথবা ডিরেক্টর। এটা তো তাদের কাজ, এটা তো তারা প্রমোট করে। ভাই আই হ্যাভ এ গ্রেট রেসপেক্ট, আমি এই সেন্সে বলছি। আজকে অমিতাভ বচ্চনও তো একটা গুজরাটের স্টেটকে প্রমোট করছেন, করতেই পারেন, মেট্রোকে প্রমোট করছেন। শাহরুখ আমার বেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, প্রিয়াঙ্কা চোপড়াও কারো ব্র্যান্ড অ্যাম্বাসাডার। ইচ অ্যান্ড এভরিবডি অফ দিস কান্ট্রি, সে আপনি স্পোর্টস থেকে বলুন, ক্রিকেট থেকে বলুন, যে সাহারাকে নিয়ে অরবিন্দ বা রাহুল গান্ধী কোশ্চেন তুলেছিল, সেই সাহারা তো সমস্ত স্পন্সর করেছে ফুটবল, ক্রিকেট। তো তখন তুমি গভর্নমেন্ট কি করছিলে? ঘুমিয়েছিলে? তাদের মেয়ের বিয়েতে, তোমার মিনিস্টারের বিয়েতে সব কটা গিয়ে দাঁড়িয়ে আছে এখনো। আজকে ভারতবর্ষের চিটফান্ডের মধ্যে সবচেয়ে বড় চিটফান্ড কোনটা? পার্ল কোম্পানি, একেবারে ফাইন্যান্স মিনিস্ট্রির পাশের ঘরে। প্রায় 55,000 কোটি টাকা যদি ভারতবর্ষে চিটফান্ডের চিট হয়ে থাকে, আমি জানি না এক্সাক্ট ফিগার, অ্যাপ্রক্সিমেটলি আমি বলছি 50,000 কোটি টাকা তো পার্ল গ্রুপে। কারা যারা বিজেপির ইনভলভ আছে, পাঞ্জাব থেকে শুরু করে অনেকে ইনভলভ আছে। রোজভ্যালির আতিথিয়ত বিজেপির কত নেতা নিয়েছে বের করুন। তাদের হোটেলে কে কে থাকতো? একজন মন্ত্রী বলে দিই, বলা উচিত নয়, কিন্তু ও যদি আঘাত না করতো আমি বলতাম না, দিস ইজ নট মাই কালচার। বাবুল সুপ্রিয় কবার আতিথেয়তা নিয়েছেন? রূপা গাঙ্গুলিরা কতবার নিয়েছেন? তারাও তো এমপি। তো একই দোষে তুমি, সে আতিথেয়তা নিয়েছে না কোনো হোটেলে গিয়ে থেকেছে, সে তো আপনারাও থাকেন, সাংবাদিকরাও তো আতিথেয়তা নেন। একটা প্রোগ্রামে ডেকে নিয়ে গেল, আপনাদের থাকার ব্যবস্থা করে দিল, তাই বলে আপনি চোর হয়ে গেলেন? মাইন্ডটা কত নিচে চলে গেছে, রাজনৈতিক প্রতিহিংসাটা কোথায় চলে গেছে, সন্ত্রাস চলছে একটা। মাননীয় রাষ্ট্রপতিজির কাছে আমরা কৃতজ্ঞ। কালকে কোনো একটা ফাংশন আমি দেখছিলাম, সহিষ্ণুতার কথা বলতে গিয়ে তিনি লোকতন্ত্রের 2-3টে কথা বলেছেন, গণতন্ত্রের। ইয়েস, আপনারা কি জানেন যে জানতেন যে এটা করবে না? আজকে 30 তারিখ কমপ্লিট হলে আমরা আবার সমালোচনা করব, আমরা প্রতিবাদ করব, আর আজকের দিনটাই ওরা আমাদের কাউকে অ্যারেস্ট করবেন, এটা আপনারা ভাবতে পেরেছেন কখনো? আমি তো জানতাম, আমি কেন জানবো না? আপনারা কি ভাবেন যে এই দেশে আমাদের বন্ধু বান্ধব বা আমাদের কোনো অফিসার চেনাশোনা নেই বা নেই? এটা আমার কাছে পুরো সিবিআই এর কাগজ আছে, ইডির কাগজ আছে।
কাকে কাকে করবে কি না করবে সমস্ত আছে আমার কাছে, আমি জানি প্রত্যেকের নাম। এটা সমস্ত প্রাইম মিনিস্টার হাউস থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়, বিজেপি পার্টি অফিস থেকে। কিন্তু এই চিঠিটা আমি পাবলিক করবো না এই কারণে, যখন প্রয়োজন হবে আরো অনেক চিঠি আছে পাবলিক করে দেবো, আমি করবো না এই কারণে। তার কারণ হচ্ছে সব অফিসাররা যে ওদের কেনা তার তো কোনো নেই, আর বিশ্বাসটা রাখতে হয়। আপনারা যেমন আপনাদের সোর্স ঠিক রাখেন, আমরাও আমাদের সোর্সকে কখনো ডিসক্লোজ করি না। আমি জানি রিপোর্টার থেকে শুরু করে, ফটোগ্রাফার থেকে শুরু করে, চ্যানেল থেকে শুরু করে, পলিটিক্যাল লোক থেকে শুরু করে সবাইকেই ভয় দেখানো হয়, সবাইকেই ভয় দেখে। আমাদের ইলেকশনের সময় কি করেছে বাংলাকে কেন্দ্র করে আমি তো ভুলে যাইনি। আমার ৭৭ জন অফিসারকে চেঞ্জ করা হয়েছিল, কি করা হয়েছে আর কি না করা হয়েছে রেগুলার। একটা সরকার আসবে মনে হচ্ছে দেশে একটা সন্ত্রাসের পরিস্থিতি হয়ে গেছে। কি সন্ত্রাস? জরুরি অবস্থা ভুলে যায়। এই সন্ত্রাস স্বাধীনতার আগে দেশ যখন পরাধীন ছিল তখনও কেউ দেখেনি। পরাধীন দেশেও আমরা অনেক অত্যাচার সহ্য করেছি, দেখেছি। আর আমি এত অত্যাচার সহ্য করেছি বাংলার সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই থেকে শুরু করে, আমতার কান্দুয়া গ্রাম থেকে শুরু করে, আমার সারাটা লাইফ মার খেতে খেতে অত্যাচার সহ্য করতে করতে এখানে এসেছি। আজকে বিজেপির মিথ্যে কথা বলার টাকা আছে বলে সোশ্যাল নেটওয়ার্কে স্পন্সর করে অ্যাডভার্টাইজ করা, আর টিভি গুলোতে ক্লিপ পাঠিয়ে দিয়ে আমি যা বলছি তাই শোনাতে হবে, অন্য কেউ বললে শোনানো যাবে না, এই সবই দেখি আমরা। যা চলছে আমরা সবাই দেখতে পাচ্ছি। কিন্তু আমি পরিষ্কার বলছি যে কিছু যায় আসে না। মোদি বাবু, আপনি আমার অল এমপি কে অ্যারেস্ট করুন, কবে কবে করবেন বলুন, আপনাকে ডাকতেও হবে না, তার আগে দাঁড়িয়ে থাকবেন। কত এমএলএ কে করবেন বলুন। স্ট্রিং অপারেশন করতে তো লোক পাঠিয়েছেন। ভাববেন না যে আমরা সবাই চোখ কান বন্ধ করে আছি। আপনার মেশিনারি আছে, মেশিনারি আমাদেরও কম নেই। পাবলিক আমার মেশিনারি, অন্য কেউ নয়। কি হবে এসব দিয়ে? আমি এখনো মনে করি একটা চাইনিজ কোম্পানিকে যেভাবে প্রোটেকশন দেওয়া হচ্ছে, যাকে সারা বিশ্ব ব্ল্যাকলিস্টেড করেছে এবং কায়দা করে রাজনৈতিক ফয়দা, এটা নিয়ে তদন্ত হওয়া উচিত। এটা খুব বড় কেলেঙ্কারি। আমি চায়নার বিরুদ্ধে বলবো, রেজুলেশন নেব। আর চায়নার একটা কোম্পানিকে চায়নাতে প্রমোট না করে আমার সমস্ত ডাটা দিয়ে দেওয়া হচ্ছে কেন? আমার ইন্টারনাল যত ইনফরমেশন লিক করে দেওয়া হয়েছে দেশে, ইটস এ ভেরি সিরিয়াস স্ক্যান্ডাল। আমি যখন বলছি আমার গায়ে কাটা দিচ্ছে, কারণ আই লাভ মাই কান্ট্রি লাইক এনিথিং। ইটস এ সিরিয়াস অ্যালিগেশন। আমার দেশের টোটাল ডাটা পেটিএম এর থ্রুতে বিদেশ দিয়ে দেওয়া হয়েছে। আমার দেশ ইজ নট সিকিউরড, এই কথাটা কেউ বলতে পারছে না। এমনকি বিজেপির মধ্যেও যদি প্যাট্রিয়টিক কেউ থাকে, তাকে আমি চ্যালেঞ্জ করে বলবো, পেছনে বসে না কেচে সামনে এসে কাশুন। আর এর জন্য আমার দলকে যদি ওরা সবাইকে অ্যারেস্ট করে, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট মাইন্ড। বরঞ্চ আমাকে অ্যারেস্ট করলে আরেকটু ভালো হয়, আমি কয়েকটা দিন ছুটি পেতে পারি। সারা জীবনে একটা দিনও ছুটি পাইনি, বরঞ্চ আমি কিছু বইটই লিখতে পারি, বইমেলা আসছে সামনে। টু মাচ। ইলেকশনের আগে মনে পড়লো মায়াবতীকে গ্রেপ্তার করতে হবে, তো ওদের ফান্ডে টাকা আছে আপনি জানেন না। এই জন্যই তো আমি ইলেকট্রাল রিফর্মস বলছি প্রথম দিন থেকে। করেননি কেন? আমি তো 95 সালে বই লিখেছিলাম ইলেকট্রাল রিফর্মস। তখন হয়তো আমি এতটা জানতাম না, বাট যতটুকু আমার মাথায় ছিল অতটুকুই লিখেছিলাম। ইট ইজ নট দ্যাট আই এম ফাইটিং টুডে। যতবার ইলেকশন কমিশনের আমাদের মিটিং হয়, এই কথাটা আমরা বারবার বলি। সুইস ব্যাংকের একটাও টাকা নিয়ে আসতে পারলেন না। পানামা তো লিস্ট, কিসব লিস্ট আছে, পানামা বেনামা কিসব আছে, একটাও টাকা নিয়ে আসতে পারলেন না। কটা লোক এনপিএর টাকা ব্যাংক থেকে নিয়ে সেই টাকাগুলোকে আপনারা রিলিজ করে দিয়েছেন? কটা লোকের বিরুদ্ধে অ্যাকশন নিতে পেরেছেন? লক্ষ লক্ষ কোটি টাকা, 8 লক্ষ কোটি টাকার ওপর বড় কেলেঙ্কারি নয়? তার উপরে আপনারা কি করেছেন? মরার, আমরা বলি যে মরার উপর খাড়ার ঘা। 4 লক্ষ কোটি টাকা আপনারা জিডিপি লস্ট করে দিয়েছেন দেশের এই 2 মাসে, 50 দিনে। 3 থেকে 4 লক্ষ কোটি টাকা, যা ফিরে হয়তো আর কোনো দিনই আসবে না। 2 থেকে 3% নেগেটিভ গ্রোথ অফ জিডিপি, এবং নেক্সট যেটা আসছে ক্রাইসিস, মাইনাস মাইনাস মাইনাস। মোদিবাবু কার প্লাস হয়েছে? আর আজকে আমি খুব লজ্জিত এবং দুঃখিত, মর্মাহত। আম্বেদকর সাহেব, মৌলানা আবুল কালাম আজাদ সাহেব, ভগৎ সিং থেকে শুরু করে কত মানুষ আছে আমাদের দেশে, রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে, নেতাজি থেকে শুরু করে, বিবেকানন্দ থেকে শুরু করে, যাদের আমরা সম্মানের পর্যায়ে আমরা অন্যভাবে সম্মান করি। আজকে একটা লটারি করে প্রাইম মিনিস্টার একটা অ্যাপের নাম দিয়েছে
বাবা সাহেব আম্বেদকরের নামে। এই এত নিচু মন কবে থেকে হলো? কারা অ্যাডভাইজার? হু আর দ্য অ্যাডভাইজার? তপশিলি সমাজ এবং ভারতবর্ষের সমাজকে অপমান করার কোনো অধিকার এই দেশের প্রধানমন্ত্রীর নেই। বিহার ইলেকশনের সময় এইভাবে তপশিলীদের অপমান করা হয়েছিল। আর ডক্টর বি আর আম্বেদকর, যিনি ভারতবর্ষের সংবিধান ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, তার নামে একটা কত অ্যাপ এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। চোরের অ্যাপ, ডাকাতের অ্যাপ, ভদ্র অ্যাপ, সবই আছে মিলিয়ে মিশিয়ে। একটা লটারি করে তার নাম দিচ্ছে, অ্যাপের নাম দিচ্ছে বাবা সাহেব আম্বেদকরের নামে, সেটা উত্তরপ্রদেশের ইলেকশন আসছে বলে। এই দুর্দশা কেন হলো? মানে এরকম আমি ডিজাস্টার কখনো দেখিনি। বিজেপির কি ভালো লোক নেই যারা একটু গাইড টাইড করতে পারে? ওদের মধ্যে দু একজন ভদ্রলোকও তো আছে, তারা কি করছে? আমাকে বললো আমি থোড়াই করবো, একটা লটারি করবো বা একটা চিটফান্ড করবো বাবা সাহেব আম্বেদকরের নামে। করা যায় নাকি কখনো? যদি ইন্ডিভিজুয়াল কোনো পাবলিক করে তার নিজের নাম নিয়ে অনেকে ভালোবেসে করে, যেমন নেতাজির নামে আমাদের বড় জিনিসও আছে বা ছোট জিনিসও আছে, কিন্তু আমরা গভর্নমেন্ট থেকে সেটা কেন করবো? গভর্নমেন্ট থেকে আমি যখন ভালো জিনিস করব তখন আমার দেশের নেতাদের নাম দেব, আমার দেশের মহান নেতা মহান পিতা যাদের নাম দেব। ভারত রত্নদের নাম এসব দিয়ে ভারতবর্ষের গর্ব যারা, তাদের ছোট করে নোটবন্দির খেলায় এই ছোট্ট মানসিকতা যেন আমাদের দেশের মনীষীদের অপমান করার অধিকার না পায়। খুব কায়দা করে করছে। একদিকে দেশের সিকিউরিটি বিক্রি করে দিচ্ছে, দেশের মনীষীদের সমস্ত লোককে ভুলিয়ে দেওয়ার জন্য ছোট ছোট জায়গায় নিয়ে চলে যাচ্ছে বড়দের। গরিব মানুষকে মেরে দিচ্ছে। 50টা লোককে হেল্প করতে গিয়ে দেখুন তাদের কারো হাতে হাত পড়েনি, পড়েছে কারো হাত পড়েনি। আজকে সমস্ত গরিব মানুষকে পেট ভাতে মারা হয়েছে। অ্যান্টি পুয়ার গভর্নমেন্ট, অ্যান্টি কমনার গভর্নমেন্ট, অ্যান্টি পিপল গভর্নমেন্ট। এবং এই গভর্নমেন্ট ইভেন এমার্জেন্সি সময়ও আমরা অনেক কাহিনী শুনেছি, কিন্তু এত ভয়ানক কাহিনী কখনো শুনিনি। এবং ভারতবর্ষের রাষ্ট্রপতির মুখ থেকে যে সহিষ্ণুতার কথা হয়েছে, আমরা তাকে প্রণাম জানাই, সালাম জানাই। এবং এই অবস্থায় ভারতবর্ষের রাষ্ট্রপতি থেকে শুরু করে বিচারালয় যেগুলো আছে, যারা ন্যায় দেন, তাদের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনারা মানুষকে বিচার দিন। আমি বিচার চাইছি না ইন্ডিভিজুয়াল, আমার একার বিচার চাওয়ার কোনো জায়গা নেই। মানুষকে বিচার দিন। এভাবে চলতে পারে না দেশ। মোদি ঠিক করবে কে কোন বাড়িতে থাকবে, কে কোন ঘরে গিয়ে খাবে, কার ছেলে বিয়ে থেকে ইনভিটেশন করবে। বিয়ে হলে তো বাড়ির লোকগুলো কাঁপছে ভয় ভয় করে, কখন ইনকাম ট্যাক্স চলে আসবে, কখন গব্বর সিং চলে আসবে। প্রত্যেকের এরকম একটা অবস্থা হয়ে গেছে। পিকনিক থেকে শুরু করে, পুজো থেকে শুরু করে, বাড়িতে বিয়ে থেকে শুরু করে, উৎসব থেকে শুরু করে, আতঙ্কে আতঙ্কে লোকে দিন কাটছে। এই আতঙ্কের দেশ তৈরি করে দিয়েছে, একটা আতঙ্ক দেশ তৈরি হয়ে গেছে। ভারতবর্ষ তো আতঙ্কের দেশ নয়, ভারতবর্ষ তো সহনশীলতার দেশ, সভ্যতার দেশ, সংস্কৃতির দেশ। তা আতঙ্কের পরিবেশ তৈরি করে দিয়েছে, দেশকে আতঙ্কিত করে দিয়েছে। নিয়ে নিজে বড় বড় কথা বলছেন। রেগুলার দেখুন, যদি লক্ষ্য করেন, দূরদর্শন তো নিয়ে নিয়েছে মোদী দর্শন, সব কটা টিভিকে বাধ্য করছে 4-5টা মন্ত্রী ডেলি শুধু ভাষণ দিয়ে যাচ্ছে, মিথ্যে ভাষণ। মানে মিথ্যে কথা বলতে 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 যাতে লোকের মধ্যে মিথ্যে কথাটা ঢুকিয়ে দেওয়া যায়। একবারে গোয়েবলেসের থিওরি। কিন্তু কখনো কখনো গোয়েবলেসের থিওরিও কাজ করে না। গত বিধানসভার ইলেকশনে আপনারা দেখেছেন গোয়েবলেসের থিওরি বেঙ্গলে কিরম চালিয়েছিল, তাতে কাজ করেছিল? করেনি। মোদীবাবু এটা আর করবে না, একবার হয়ে গেছে। ন্যাড়া একবারই বেলতলায় যায়। আপনার এই দেশের ক্ষমতা চালানোর কোনো অধিকার নেই। মানুষকে কথা দিয়ে কথা রাখতে পারেননি। 50 days আর ওভার। খেলার পরে, খেলার টাইমে যে গোল করতে পারে সেই জিতেছে বলে ডিক্লেয়ার হয়, হেরে গেলে পরাজিত হয়। যদিও খেলায় হার জিত আছে। আপনি একটা টাইম নিয়েছিলেন, এই টাইমটা আপনার অগ্নি পরীক্ষা ছিল। সেই পরীক্ষা আপনি ফেল করেছেন। যখন ফেল করেছেন তখন মানে শ্মশান মানে বিদায় দিন। আমি বলছি না যে আপনার মেজরিটি থাকা সত্ত্বেও আপনি গভর্নমেন্ট করবেন না। যে কটা দিন আছে আপনি পার্টির অন্য কেউ হোক, বা দরকার হলে ন্যাশনাল গভর্নমেন্ট হোক। এই ক্রাইসিসে আমি প্লিড করবো ন্যাশনাল গভর্নমেন্ট হোক। দেশের মানুষ খুব বিপদে আছে, আতঙ্কিত আছে। এই সিচুয়েশন কখনো হয়নি। যতদিন এই সিচুয়েশন নতুন করে ইলেকশন না হচ্ছে, ইলেকশনে নতুন ইলেক্টেড গভর্নমেন্ট না হচ্ছে, দরকার ন্যাশনাল গভর্নমেন্ট হোক।
বিজেপি ক্যান্ডিডেট দিকে আমার কোনো যায় আসে না। আমরা মাননীয় রাষ্ট্রপতির কাছে এটা দরবার করব আগামী দিন। আমি অনেক সিনিয়র লিডার এদেশে আছে বিভিন্ন পলিটিক্যাল পার্টি, সবার কাছেই অ্যাপ্রোচ করব, কথা বলবো। কেউ মানতে পারে, কেউ না মানতে পারে, এটা তাদের অধিকার, আমি এখনো বলছি। কিন্তু এটা আমার মনে হয়েছে যেটা ভাবা উচিত, এই গভর্নমেন্টের কাছে দেশ সেফ নয়, মানুষ সেফ নয়, জাতি সেফ নয়, মাটি, আমার দেশের মাটি সেফ নয়। সুতরাং আজকে 50 দিনের এটাই আমাদের বলার, উনি দেশের মানুষের কাছে ক্ষমা চান এবং স্টেপ ডাউন করুন, এটা আমার বলার ছিল। বলার হয়তো অনেক আছে, আমি আর ডিটেলস আজকে সারাদিন অনেকেই বলেছে, সবার গুরুত্বই আপনাদের দিতে হবে। সুতরাং আমি যেহেতু প্রথম দিন বলেছিলাম এটা ডিসিশন হবে, স্টার্ট হয়ে গেছে। চাষিরা সাফার করবে, করছে, অসংগঠিত শ্রমিক করছে। আজকে 15 থেকে 20 কোটি লোক বেকার হয়ে গেছে দেশে। 60% আমাদের আনঅর্গানাইজ সেক্টর খেতে পাচ্ছে না। এই অবস্থা দাঁড়িয়ে মানুষের পক্ষে স্ট্যান্ড তো নিতেই হবে। উই হ্যাভ টু রেজ দ্য ভয়েস অফ দ্য পিপল। They cannot stop us. We are not closing our door. Our door is open for the people. We will fight out the battle. Ultimately, the people will be winner and this government will be the loser. সেটা অনেকদিন আগেই শুরু হয়েছে, আজকে কেন? যেদিন থেকে ক্ষমতা এসছে সেদিন থেকেই শুরু হয়েছে। এখন একটু বেশি চলবে, কারণ নোটবন্দি যখনই দেখবে যে নোটবন্দিটাকে সামলাতে পারছে না, পারলো না তো সামলাতে, আরো তো সিচুয়েশন আরো যত দিন যাবে ডিটোরিয়েট করবে। টাকা নেই, টাকা যদি থাকতো তাহলে রিজার্ভ ব্যাংক আজ পর্যন্ত মানুষকে জানাচ্ছে না কেন কত টাকা দিয়েছে, কত স্টেটের কাছে কত টাকা গেছে? বলছে আমরা কোনো ইনফরমেশন লোককে দেবো না। এরকম তো কোনোদিন রিজার্ভ ব্যাংক এরকম বিহেভই করেনি। টোটালটাই স্টপ। কেউ জানে না কি হয়েছে না হয়েছে, ভেতরে কত বড় স্ক্যান্ডাল আছে কেউ জানে না, কত বড় স্ক্যাম আছে কেউ জানে না। সুতরাং প্রতিহিংসার রাজনীতি প্রথম দিন থেকে, যেদিন থেকে ক্ষমতা এসেছেন সেদিন থেকেই ওনারা করছেন, আর এখন তো বাড়বেই। নোটবন্দিকে রুখতে গেলে ওনাকে দাঙ্গা ফন্দি করতে হবে, রাজনৈতিক সন্ত্রাস ফন্দি করতে হবে, আতঙ্ক নগর বলেই তো দিলাম যে আতঙ্ক চলছে। আজকে বলুন না, তা নাহলে তুমি কাউকে পলিটিক্যালি পছন্দ করতে পারো, নাও করতে পারো। অরবিন্দের বাড়িতেও তো, অরবিন্দের ওখানে তো অফিসে রেড করেছে, আজকেও তো হেলথ মিনিস্টারের ওখানে রেড করেছে, আমি শুনলাম, আমি টুইটারে দেখলাম। তো এরকম আমাদেরও করছে, করুক না, কত করতে পারে করুক না। আমি বলবো না স্টপ করতে, কারণ যত করবে তত ভুল করবে। আমি চাই রোজ একটা করে ভুল করুক। এই ভুলে মায়াবতীকে ওইসব করেছে, মায়াবতী জিতবে, কি করবে? নয় মায়াবতী নয় অখিলেশ, দুজনের মধ্যে একজন তো জিতবে। তো এসব করে কি লাভ? নীতিশ কুমারের ওখানে এই বাড়াবাড়ি করেছিল, তপশিলীদের উল্টো পাল্টা বলেছিল বলে নীতিশ কুমার, লালু প্রসাদ যাদবরা জিতেছেন, লালুজির ক্রেডিট আছে। জয়ললিতা সবাই মারা গেছেন এবং তার মৃত্যুটা এতটাই দুঃখে যে আমরা তামিলনাড়ুর মানুষের পুরোপুরি পাশে আছি। তাদের সাথে কি করেছে? 7 দিনও মারা যায়নি, তার গিয়ে রেড করতে শুরু করে দিয়েছে। এত অসহনীয়তা কিসের জন্য? এত অধৈর্য কেন? প্রত্যেকে করছে, অথচ নিজেদের যারা এলি, এমনকি শিবসেনার সাথে ওদের ঝগড়া। শিবাজিকে আমরা সকলেই সম্মান করি, তা তুমি শিবসেনার সাথে ঝগড়া করে করছো কেন? তার কারণ তুমি ভাবছো ইস্যুটা আমি নেবো না, শিবসেনা নেবে। আরে দিল দিয়ে শিবাজিকে ভালোবাসো, 3600 কোটি টাকা দিয়ে ভালোবাসা যায় না। এরা দেশের নেতা, এটা মাথায় রাখতে হবে, হৃদয় দিয়ে করতে হয়। সুতরাং এটা সবার উপরেই করছে। কাল যদি চন্দ্রবাবু নাইডু বিপক্ষে বলে, ওনাকেও করবে। যে যে বিপক্ষে বলছে তাকেই করছে। সুতরাং কেউ বলতে পারে সাহস করে, কেউ পারে না। যারা বলছে সাহস করে তারাই যথেষ্ট। এখন তো অনেক পলিটিক্যাল পার্টি বলছে এবং আমরা সবাই একসাথে ওয়ার্ক করছি। এমনকি বিজেপির মধ্যেও যদি কেউ সত্যি কথাটা বলে, আমার তো কোনো আপত্তি নেই। ওদের তো 2-1টা সিস্টার অর্গানাইজেশন অলরেডি বলেছে, তো তারাও বলেছে। লেট দেম স্পিক অলসো, স্পিক আউট। আমি তো অটল বিহারী বাজপেয়ীর সময় কাজ করার সুযোগ পেয়েছিলাম। এই মানুষটা রাজধর্ম করতে শিখিয়েছিল যখন গুজরাটে দাঙ্গা হয়েছিল। ওপেন ভাষণ দিয়ে বলেছিল রাজধর্ম পালন করা উচিত। এসবও আমরা জানি। কাজেই সবাই খারাপ এটা বলতে তো আমি রাজি নই। যাদের মধ্যে দেশের ভালোবাসা আছে, দেশকে ভালোবাসে, মাতৃভূমিকে ভালোবাসে, তারা এগিয়ে আসুক, তারা তৈরি করুক। দরকার ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি করুক, নিজেরাই করুক। আমরা পেছন থেকে সাপোর্ট দিয়ে দেবো দেশের স্বার্থে। মানে ওদের সাপোর্ট দেবো কিনা সেটা আমি জানি, সেরকম তৈরি হলে, সেরকম কথাবার্তা আলোচনা হলে, ফর গেটার ইন্টারেস্ট। কিন্তু এই গভর্নমেন্ট বাপরে বাপ, ভয়াবহ। আদৌ নর্মালাইজ হবে না। আমার মনে হয় না নর্মালাইজ হবে। যে 400 কোটি টাকা লস, 4 লক্ষ কোটি টাকা লস হয়ে গেছে জিডিপি, তা কি কখনো ওভারকাম হবে? এই জায়গায় আস্তে আস্তে একটা লোককে
60 বছর 70 বছর সংগ্রাম করতে হয়েছে। শুনুন, আমি একটা ছোট্ট কথা বলি, আমি সাধারণ মানুষ, আমি ছোট্ট ছোট্ট কথা বলায় বিশ্বাস করি। আজকে আপনি ধরুন একটা জায়গায় চাকরি করছেন, এটা তো হতে পারে যে আপনার যারা আগের জেনারেশন, ওল্ডার জেনারেশন, তারা একদিন অনেক স্ট্রাগল করেছে, স্ট্রাগল করে একটা বাড়ি করেছে বলে আপনি আজকে থাকতে পারছেন। মানে এরকম অনেক জায়গায় আছে, একটা জেনারেশন স্ট্রাগল করে, 3টে জেনারেশন সেটাকে ইউটিলাইজ করে। এটাও তো হতে পারে একটা গরিব লোক তার একদিন একটা ঠোঙ্গা বিক্রি করতো, আজকে সে একটা ঠোঙ্গার দোকান করেছে। কত কষ্ট করে মানুষ দাঁড়ায়, আমি এটা বোঝাবার চেষ্টা করছি। আস্তে আস্তে মানুষ দাঁড়ায়। কাজে মনে রাখবেন, একটা মুদির দোকান থেকে একটা লোক যদি শপিং মল করে কোনো অন্যায় নয়, সে তার জীবনটাকে স্ট্রাগল করে করতে করতে এই জায়গাটায় এসছে। সেইটাকে তো পুরো ভেঙে দিয়েছে, সেই স্ট্রাকচারটাকে। কোথা থেকে আসবে? 23,000 কোটি টাকা প্রয়োজন ছিল, ছাপাতে পারে কত রিজার্ভ ব্যাংক? আমাদের যে ক্যাপাসিটি আছে তাতে তো ওভার এক্সস্টেড হয়ে গেছে মেশিনগুলো। আরে আমাদের মানুষকে যখন ঘুমোতে হয়, মেশিনগুলোতেও তো রেস্ট নিতে হয়। এই সামান্য বুদ্ধি আজকে এমপ্লয়িজরা মারা যাচ্ছে। আজকে পর্যন্ত 110 জন মারা গেছে, 111 জন। কালকেও মারা গেছেন একজন মারলে আমাদের নর্থ বেঙ্গলে। 111 জন এখনো পর্যন্ত মারা গিয়েছেন। বিজেপির নেতারা ভাষণ দেওয়ার আগে একজনের বাড়িতেও গিয়েছেন, কারোর জন্য কিছু করেছেন? আমরা তো 2-3টে ফ্যামিলি আমরা দেখেছি, আমরা চাকরি করে দিয়েছি তাদের। আজ পর্যন্ত ফিল করেছেন? ভাষণ দিচ্ছেন, ভাষণে একবার তাদের নাম বলেছেন? সুতরাং এটা রেকটিফাই হওয়ার নয়, ইট ইজ এ লস্ট কেস। ক্রেডেন্সিয়াল একবার চলে গেলে না, ক্রেডেন্সিয়াল ফিরে আসে না। ইফ দ্য ক্রেডেন্সিয়াল ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। You are attacked on at least two fronts. One is today what happened, the arrest of... That is a small matter, I don't mind. For that we will fight it politically. And then there is the communal issue, which seems to be becoming... There is nothing, that is not at all. It's a local problem. I think police has made a statement. You take care from the police statement. That is not what you are saying. That they are trying. No. This is not communal. Local issue. I will stick to my police version. You see, it is already there in the Twitter. I have seen it. No, ma'am, you are being attached on these two counts. কেন যাবে না? তাকে ডেকেছে, সে বীরের মতো যাবে, সে গর্ব করে যাবে, সে কিছু করেনি। তাকে জোর করে করালে তো হবে না। কি বলবে সে তো আমার কাছে আগে আমি পেয়ে গেছি, তো তৈরি করা হয়েছে ওখান থেকে। একজন আসুন, আমি দেখিয়ে দিচ্ছি কি লেখা আছে, কিন্তু আমি সবাইকে দেখাবো না, আমি পুরো দেবো না এখন টুইটার। আমি দেখে দেবো কার কার নামে কি লেখা আছে। আরো 7-8 জনের নাম আছে। তো এই সময় বলবেন আমাকে সব কাগজপত্র আছে, যখন ফাঁস করতে শুরু করবো না, বুঝবে ঠেলা। ত্যাগীকে অ্যারেস্ট করেছিল, কোর্টে কিছু প্রমাণ দিতে পেরেছে? কোর্ট ছেড়ে দিয়েছে। প্রমাণ ছাড়া পলিটিক্যালি ভিন্ডিকটিভ করলে এটা ওদের বিরুদ্ধেও চলে আসতে পারে, মাথায় রাখবেন। আজকে তুমি পাওয়ারে আছো, কাল তুমি থাকবে না। বলুন, আপনি এখানে এসে করবেন, আমিও তো আপনার 10টা লোককে করতে পারি। আমার 1 সেকেন্ড লাগবে, আমি কথা বলতে ডাকবো, ডেকে অ্যারেস্ট করে নেবো। এটা কি ইজ ইট দ্য ওয়ে? আমাদের এখানে সিপিএম 34 বছর ছিল, কত করাপশন, কত স্ক্যান্ডেল, আমি আজ পর্যন্ত কাউকে করেছি? 2 জন অ্যারেস্ট হয়েছিল, সেটাও কোর্টের অর্ডার, আমার সাথে কিছু হয়নি, আমি করিনি। এটা মাথায় রাখবেন। আই এম নট ভিন্ডিকটিভ। আমি পলিটিক্যালি ডেমোক্রেসিতে ডেমোক্রেটিক সৌজন্যতা জানি। বলুন। আপনাদের আমি এখনো বলছি, গরিব মানুষ সবচেয়ে বড় সাফারার। এটা ছদ্মবেশ। 50 জন ধনী লোককে বাঁচাতে গিয়ে এটা গরিব মানুষের বিরুদ্ধে। মোদি হচ্ছে টোটাল গরিব মানুষকে ঘৃণা করেন। বিজেপি পার্টি গরিব মানুষকে ঘৃণা করে, সাধারণ মানুষকে ঘৃণা করে। আমাদের তপশিলি বলুন, সংখ্যালঘু বলুন, অন্য কমিউনিটি বলুন, আমাদের হিন্দুদেরও হিন্দু বলুন, মুসলমান বলুন, শিখ বলুন, খ্রিস্টান বলুন, তপশিলি বলুন, আদিবাসী বলুন, ওবিসি বলুন। আপনারা জানেন না সবার উপরে কি অ্যাটাক হয়েছে? এটা কি নতুন? গুজরাটে দেখেননি আদিবাসীদের উপরে কি অ্যাটাক হয়েছে? এটা তো নাথিং ইজ নিউ। খ্রিস্টানদের গির্জা আপনারা দেখেননি কিভাবে অ্যাটাক হয়েছে? সংখ্যালঘুদের তো ছেড়ে দিন, ওরা শত্রুই। হিন্দুদের কি ওরা বন্ধু? আমি আর এর থেকে বেশি কিছু বলতে চাই না। সংখ্যাগুলো দেখুন, সংখ্যা তথ্য আপনাকে বলে দেবে, যেটা দেখায় সেটা ছদ্মবেশী। ওরা হচ্ছে সাধারণ মানুষের টোটাল বিরুদ্ধে। একজন না, সবকটা সব আছে, জিজ্ঞেস করুন না কত হোটেল আছে, কত কিছু। আমি দেখুন এসব পার্সোনাল ছোট ছোট ব্যাপার। ওরা চুরি করতে, আমিও চুরি করতে বেরোবো, এটা ঠিক। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি মানুষকে কামড়ানো কুকুরের শোভা পায়? আইন ঠিক আইনের পথে চলবে। এটা আমি কেন বলবো? বলবার কত লোক আছে, তারা তাদের মতো করে বলবে।
না আমি কেন দেখবো? যেটা ওরা তো করবে, আমার আমি ওদের মতো তো বোকানো। আমি সিজন পলিটিক্স করি। আমি জাস্ট উড়ে এসে জুড়ে বসা নয়, জাস্ট একবার ভাষণ দিয়ে সবাইকে কিনে আর কোটি কোটি টাকা জনগণের টাকা দিয়ে সঞ্চয় করে, আমি জানি টাকা কি করে করবে, সেই টাকা দিয়ে সমস্ত চ্যানেলগুলোকে কিনে নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করে একবার ক্ষমতায় আসা যায়, বারবার নয়। গত 50 দিনে আপনি দিল্লিতে গেছেন, নিজে আন্দোলন করেছেন, আমরা দেখেছি। এবারে পরের স্টেপটা কি জাতীয় সরকার, যেটা আপনি আজকে বললেন, জাতীয় সরকার এই মুহূর্তে, কারণ এখন 2.5 বছর ইলেকশনে বাকি, আপনাকে বুঝতে হবে যে প্র্যাকটিক্যাল সেন্সে 2.5 বছরের ইলেকশন কমিশনের ব্যাপার, কনফিডেন্স মানে সংখ্যাগরিষ্ঠতার ব্যাপার, এসব নানা রকম ডেমোক্রেটিক সিস্টেম আছে। আমি ডেমোক্রেটিক সিস্টেমটা তো বুলডোজ করার বিরুদ্ধে নই, কিন্তু বিজেপি নিজে চেঞ্জ করে নিজের মতো করে করুক না, তাতে কি যায় আসে? ওদের পার্টি ভাববে। আর 2 হচ্ছে জাতীয় সরকার বলছে এই কারণে, যদি তারা ফেল করে তখন তো আমাদের অধিকারই আছে বলবো, কেন করবো না? এবার সেক্ষেত্রে যদি জাতীয় সরকারের দায়িত্ব কোনো ভালো মানুষ নেয়, যার সিজন পলিটিক্সের অভিজ্ঞতা আছে, আমরা খুশি হব। দেশ বাঁচাতে হবে। এখন যেটা হচ্ছে, দরিদ্র মানুষকে মেরে দিচ্ছে, মানুষকে ভাতে মারার যে চক্রান্ত, এবং দেশটার টাকা বিদেশে নিয়ে গিয়ে দেশটাকে টোটাল অন্তঃসার শূন্য করে দেওয়া, সেটার থেকে বাঁচতে হবে, মানুষকে বাঁচাতে হবে। মানুষকে বাঁচানোটা এখন ফার্স্ট অ্যান্ড আটমোস্ট প্রায়োরিটি, ইনক্লুডিং প্রেস মিডিয়াকেও বলছি। আপনাদেরও বাঁচানো দরকার, আপনাদেরও থ্রেটিং কম হচ্ছে না, আমি সব জানি। বলুন, আর কিছু আছে? Mulayam Singh and Akhilesh, That I should not, because this is an internal matter. But I'll be happy if BJP is defeated. बीजेपी को वोट एक भी नहीं देना चाहिए। बीजेपी को डिफीट करना उत्तर प्रदेश में बहुत जरूरी है, चाहे उत्तर प्रदेश हो, चाहे पंजाब हो, चाहे गोवा हो, चाहे उत्तराखंड हो, जिधर में भी चुनाव है। बीजेपी इज अ बहुत गड़बड़ पार्टी है, ये देखो सर्वनाश कर देगा, खतरनाक, जो पता नहीं, आई विड्रॉ द वर्ड खतरनाक बिकॉज आई डू नॉट नो एग्जैक्टली मीनिंग। ये बहुत डेंजरस है, ये हम इंग्लिश का मीनिंग मेरे को समझते हैं। এই সেক্টরের সঙ্গে ডিমনিটাইজেশনের ব্যাপারটা নিয়ে যে স্টেটের যে কনফ্লিক্টটা, মানে আপনি লিড করছেন বলে আপনার পার্টির উপর অ্যাটাক করতে হচ্ছে, যে এর ফলে স্টেটের সঙ্গে, বেঙ্গলের সঙ্গে সেন্টারের নর্মাল ট্রানজাকশন, মানে ডেভেলপমেন্টের কাজের জন্য, তার একটা তো মারাত্মক ইম্প্যাক্ট হতে চলেছে। সে তো আমাদের তো সমস্ত স্টেটের রেভিনিউ 25% ডাউন হয়ে গেছে, এটা তো আপনাদের বুঝতে হবে। আপনারা জানেন ওরা কি করছে, ওরা জানে না কি করছে। শক্তিমান, একজন শক্তিমান বড় পুরুষ কি যেন আছে, শক্তি দাস নাকি যেন, তিনি এখন কি যেন হয়েছে, আমি ডিটেলসটা জানি না, ওনার নামটা শক্তি দাস, শক্তিকান্ত, শক্তিকান্ত বাবু একটা চিঠি পাঠিয়েছে আমাদের, আপনি বললেন বলে আমি বললাম। তাতে বলেছে নক্সালাইটস এলাকায় বা ইলেকশনের সময় যে সিএপিএফ পাঠিয়েছিল, আমরা তো চাইনি, নিজে পাঠিয়েছে, বলছে সব টাকা দাও, তাহলে তোমার কোষাগার থেকে আবার কেটে নেবো। কেটে তো এমনিতেই 40,000 কোটি টাকা নিচ্ছে। তো আমি ওদের, আমাদের চিফ সেক্রেটারি আজকে চিঠি দিয়েছে, আমি চিঠিটা দেখেছি, উত্তর দিয়েছে স্ট্রংলি। কিন্তু আপনারা আমায় বলুন তো, তুমি বলছো আমার টাকা কাটিয়ে দেবো, তুমি তো নিয়ে পাঠিয়েছো পুলিশ, আমি তো চাইনি। নক্সালাইট এলাকায় এটা তো একটা স্পেশাল সার্কামস্টেন্স। তুমি যদি কাশ্মীরে পুলিশ পাঠিয়ে বলো যে কাশ্মীরের গভর্নমেন্টকে খরচা দিতে হবে, তুমি আবার আমায় বলো তুমি যে রোজ নোট নিয়ে যাচ্ছ, পাহারা দিয়ে নিয়ে যাচ্ছি আমি, আমার পুলিশ, তুমি আমায় টাকা দিচ্ছ না? আমি তোমার কাছে চাইছি, এটা তো জয়েন্ট কেন্দ্র রাজ্যের স্ট্রাকচার, তোমার জায়গায় তুমি করবে, আমার জায়গায় আমি করব। তোমার যে কখনো নোট ভাঙতে গিয়ে, নোট নিজে যেতে গিয়ে গাড়ি ভেঙে পড়ে যাচ্ছে, কখনো তোমার রাত বিরেতে টাকা আসছে, কখনো তোমার প্লেনে করে কে কোথায় ইধার উধার যাচ্ছে টাকার নোটের বান্ডিল নিয়ে, প্রোটেকশন কে দিচ্ছে? আমার পুলিশ দিচ্ছে। তা সেই টাকাটাকে তুমি আমায় দিচ্ছ? কত বড় সাহস! 16ই ডিসেম্বর চিঠি লিখেছে, সব টাকা কেটে নেবো কোষাগার থেকে। আমি কেটে দেখো না, সবই তো কাটছো, কাটতে বাকি কি আছে? সবই কেটে নাও, কিন্তু গলা তো কাটতে পারবে না যতক্ষণ বেঁচে থাকবো। গলা কাটার ব্যবস্থা অনেক সময় করেছো বা করছো, তবে এটা ঠিক, আমি সারা জীবন লড়াই করে গেছি, আমার লাইফ স্ট্রাগলে আমি সব ভয়টাই পাই না। আর আমার পার্টিকেও বলে দিয়েছি, ডোন্ট বি অ্যাফ্রেড, ফাইট করো বীরের মতো। থ্যাংক ইউ। তাহলে চা দিয়েছে?